টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, ট্যাক্স সিজন চলছে, সুতরাং ট্যাক্স নিয়ে কথা বলবো এটাই স্বাভাবিক। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনার জন্য আমরা নির্ধারণ করেছি, সেটি হচ্ছে যে কমন অডিট লেটার আইআরএস যে আমাদেরকে পাঠায়, অর্থাৎ আইআরএসের অডিটের চিঠি আমরা পেলেই খুব হতাশার মধ্যে পড়ে যাই, আমরা নানান দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই, দৌড়াদৌড়ি শুরু করে দিই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা কি জানি যে কমন অডিট লেটার আইআরএস কিভাবে ইনিশিয়েট করে? এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব এবং আইআরএসের অডিট কিভাবে এড়ানো যাবে সেটিও আমরা আজকের আলোচনার মধ্যে দিয়ে তুলে ধরবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আজকের বিষয় বা ট্যাক্স বা আর্থিক বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট এবং ফাউন্ডার ও সিইও কাকাতুয়া এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন এর অগণিত দর্শক শ্রোতা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে সংযুক্ত হবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার এই সারা দিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, যে কারণ এখন ট্যাক্স সিজন চলছে। ইতোমধ্যে বেশ কিছুদিন বলতে আমরা জানি যে জানুয়ারির 26 তারিখে ট্যাক্স সিজন শুরু হয়ে গেছে। আজকে 17 তারিখ, অর্থাৎ প্রায় 20-22 দিন এর মধ্যে চলে গিয়েছে। অনেকেই আমরা ট্যাক্স ফাইল করেছি এবং ইতোমধ্যে 2-1 হয়তো চিঠি পাওয়া শুরু করে দিয়েছেন অডিটের। সুতরাং এটি আজকে আমরা আলোচনা করতে চাই যে এই যে কমন আইআরএস যে কমন অডিট লেটার যেগুলো পাঠায় যে বা ইনিশিয়েট করে, শুরু করে, সেটি কেন করে, কি কারণে করে, আইআরএস সাধারণত কিভাবে কাউকে অডিটের জন্য সিলেক্ট করে, এটি আপনার কাছে একটি প্রশ্ন। এটি কি পুরোপুরিভাবে করে নাকি র্যান্ডামলি করে থাকে? সবচেয়ে কমন কোন ভুলগুলোর কারণে আইআরএস অডিট লেটার পাঠায়? আইআরএসের যে কম্পিউটার স্কোরিং সিস্টেম আসলে কিভাবে কাজ করে? এবং একটি আইআরএস অডিট লেটার হাতে পেলে প্রথম 24 ঘন্টায় একজন ট্যাক্স পেয়ারের কী করা উচিত বা কী করা উচিত নয় বলে একজন ট্যাক্স প্রিপারার হিসেবে বা অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আপনার কাছে জানতে চাই জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। আবারও আইআরএস অডিট অনেক সময় আমরা বলে থাকি রিভিউ লেটার্স অথবা রেড ফ্ল্যাগস। সাধারণত এগুলো শিকার আমরা ট্যাক্স পেয়াররা হয়ে থাকি, এবং কেন হই, কিভাবে হই এবং কিভাবে এগুলো থেকে নিস্তার পেতে পারি সেটা নিয়েই আজকে আমাদের আলোচনা। আইআরএস লেটার অডিট হোক অথবা যে কোনো কিছুই হোক, এটা কিন্তু শুধু চিঠি আসে না, যেন কিছু স্ট্রেস নিয়ে আসে ট্যাক্স পেয়ারদেরকে। এবং অনেকে আমাকে বলে থাকে যে পারভেজ ভাই, আইআরএস এর চিঠি তো না, যেন একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে আমার। তো সেটা যেন না হয়, সেটাকে নানাভাবে আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারি। অথবা কিছু আছে যে র্যান্ডমলি আপনি পিকড হয়েছেন, সেখানে কিছু করার থাকে না। কিন্তু অনেক সময় আমাদের অনেক ভুলের কারণে অথবা আমাদের একটু বেপরোয়া হওয়ার কারণে অনেক অডিট লেটার জেনারেট করে, এবং সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। তবে একটা সুখবর আমি এর মধ্যে দিয়ে রাখি যে 2022 সালে যে
এই বাইডেন প্রশাসন যে $80 বিলিয়ন আইআরএস কে বাজেট বরাদ্দ করেছিল এবং সেটা নিয়ে আইআরএস অনেক ব্যাপক পরিকল্পনা করেছিল যে তারা কালেকশন প্রসেস বাড়াবে, তারা 87,000 আইআরএস নিউ এজেন্ট হায়ার করবে। এগুলো কিন্তু কোনোটাই সঠিকভাবে ওরা করতে পারেনি এবং 2024 এবং 25-এ এই দুটো বছর 20.2 বিলিয়ন আইআরএস এর বাজেট কমানো হয়েছে। এই 2 বছরে প্রায় 40 বিলিয়ন বাজেট কমানোর কারণে আইআরএস পূর্বে যে জনশক্তি কম ছিল অথবা তার উপরে যে চাপ ছিল সেই চাপটা আবার বেশ ব্যাপক হারে বেড়েছে এবং আমরা 22 থেকে একটু দেখতে পাচ্ছি যে অডিট কার্যক্রম অনেকটা কমছে। তো এখন আলোচনা করব সাধারণত কি কি ধরনের অডিট আইআরএস করে থাকে। একটা অডিট হচ্ছে করসপন্ডেন্স অডিট, যেটা শুধুমাত্র চিঠির মধ্যেই সীমাবদ্ধ থাকে। অর্থাৎ আইআরএস চিঠি দিবে ট্যাক্স পেয়ারকে, জানাবে যে ওরা কোন জায়গাটা ট্যাক্স ফাইলে দেখতে চায় এবং সেটার সাপোর্টিং ডকুমেন্টস দেখতে চায়, কি আছে সেগুলো চেয়ে পাঠাবে এবং এটা করসপন্ডের মাধ্যমেই এটাকে ফিক্স করা সম্ভব। তবে একটা কথা একটু বলে রাখতে হবে, আইআরএস যখন চিঠি দেয় তখন কিন্তু একটা ডেডলাইন দিয়ে দেয়। 3 সপ্তাহ থেকে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত ওরা সময়সীমা বেঁধে দেয় এবং এই সময়সীমার মধ্যে এটার উত্তর তারা পেতে চায়। আমাদের ট্যাক্স পেয়ারদের উচিত হবে কোনো অবস্থাতেই যেন এই সময়সীমা উত্তীর্ণ না হয়ে যায়। তার রেসপন্স এই সময়সীমার মধ্যে অবশ্যই হতে হবে, উইদাউট এনি ফেইল। যদি এটা ফেল করে তাহলে কিন্তু অনেক সময় দেখা গেছে সামান্য একটা ইনকোয়ারি থেকে আইআরএস আরো 10 ধরনের ইনকোয়ারি জুড়ে দিয়েছে ওই অডিট লেটারের সাথে। তো করসপন্ডেন্স অডিট খুব সহজ, খুব নিখুঁতভাবে যদি এটাকে রেসপন্স করা হয়, অনেক সময় স্কেডিউল সি গুলোকে আমরা সাধারণত দেখে থাকি অডিট হয়েছে এবং অডিটের একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে ফাইলে আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট আছে সেই ফাইলে অডিট হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। দ্বিতীয় ধরনের অডিটটা হচ্ছে এটা ইন পার্সন অডিট, অর্থাৎ আইআরএস চিঠি দেয় এবং সেই চিঠিতে আইআরএস জানিয়ে থাকে যে আইআরএস এর ফিল্ড অফিসের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে সেই অফিসের লোকেশনও উল্লেখ করা থাকে, সেখানে যেন ট্যাক্স পেয়ার যা যা চেয়েছে সেই ডকুমেন্ট নিয়ে হাজির হয়। মানে ফেস টু ফেস মানে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। জি, ফেস টু ফেস অডিট। এবং এই অডিটে ট্যাক্স পেয়ার যদি তার বন্ধু বান্ধব, কোনো অ্যাকাউন্টেন্ট, কোনো অ্যাটর্নি অথবা যে কোনো একজনকে নিয়ে যেতে চায় সেই অনুমতিও আছে, উনি নিয়ে যেতে পারবেন। শুধুমাত্র ট্যাক্স প্রিপেয়ারারই যে যাবে এমন কোনো কথা নেই। এবং যা চায় আমরা সাধারণত রিকমেন্ড করে থাকি যে আইআরএস যেটুকু অডিট করছে ওরা একটা কিছু আইটেম মেনশন করে অডিটে। ধরেন আপনার ইকুইপমেন্ট যে কিনেছেন সেটার রিসিট, সেটা আপনার বিজনেসে এটার প্রয়োগ কি, এগুলো নিয়ে ওরা হয়তো অডিট করছে। সেখানে আপনি যখন যাবেন অবশ্যই আপনার ট্রাভেল নিয়ে আপনি কথা বলবেন না, আপনার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স নিয়ে কথা বলবেন না, যেহেতু অনেক
সময় দেখা যাচ্ছে যে আমাদের ভুলের কারণে আমরা অডিটটাকে আরো বেশি ইনস্টিগেট করি এবং অন্যান্য ব্রাঞ্চেও এটাকে নিয়ে যায়। তো এখানে উচিত হবে আমাকে যা চেয়েছে সেটা নিয়েই আমি যাব এবং সেটাকে আমি যেন সুন্দরভাবে এক্সপ্লেইন করে আসতে পারি আইআরএস এর কাছে, এটা যেন কোনো ব্যত্যয় না ঘটে। আর থার্ড অডিট হচ্ছে ফিল্ড অডিট। ইন্ডিভিজুয়াল ফাইল সাধারণত এই অডিটের আওতায় আসে না। এই অডিটের আওতায় এসে থাকে সাধারণত বিজনেস অডিট গুলো, এবং সেখানে আইআরএস এর একজন এজেন্ট সে বিজনেস লোকেশনে আসে এবং সে যা যা ডকুমেন্টস চায়, সাধারণত যে কোনো অডিটে ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে কিন্তু একটা বেদ অথবা বাইবেলের মতো। ট্যাক্স আইআরএস এজেন্ট সব সময় সে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে অডিটটা শুরু করে, স্পেশালি বিজনেসের, এবং সে সবকিছু ওই ব্যাংক স্টেটমেন্টের সাথে করসপন্ড করার চেষ্টা করে। তো এই তিন ধরনের অডিটে আমরা সাধারণত ইন্ডিভিজুয়াল অডিটে দেখতে চাবো যে কত ইনকাম গ্রুপে অডিট পার্সেন্টেজ কত। সাধারণত দেখা যাচ্ছে যে একটু যাদের ইনকাম 0 থেকে 25,000 এই ইনকাম লেভেলে যারা আর্ন করে তাদের অডিট হওয়ার ঝুঁকি যতখানি থাকে তার থেকে অনেক কম থাকে যাদের ইনকাম 50,000 থেকে 75,000। এটার একটাই রিজন যে 0 থেকে 25,000 যাদের ইনকাম, স্পেশালি স্কেডিউল সি আছে, আইআরএস ধরে নেয় এরা আন্ডার রিপোর্ট করছে তার ইনকামকে, যদি সেই ফাইলে আর্ন ইনকাম ক্রেডিট থেকে থাকে। অর্থাৎ চাইল্ড আছে ট্যাক্স পেয়ারে এবং সে আর্ন ইনকাম ক্রেডিটের কারণে বেশ কিছু টাকা রিফান্ড পাচ্ছে, অতএব আইআরএস ধরে নেয় যে তারা আন্ডার রিপোর্ট করছে অথবা তাদের অন্য ইনকাম গুলোকে তারা একেবারেই রিপোর্ট করছে না। এই কারণে এই ইনকাম গ্রুপের অডিট চান্স অথবা অডিট ঝুঁকি অনেক বেশি দেন 50 to 75K ইনকাম, যেহেতু ওই ইনকাম লেভেলে আর্ন ইনকাম ক্রেডিট অনেকখানি কমে আসছে এবং আর্ন ইনকাম ক্রেডিট কম দিতে হয় বলে আইআরএস এর মাথা ব্যথাও কম। এবং আইআরএস যখন একটা অডিট ফাইল ওপেন করে তারা এক্সপেক্ট করে কিছু আর্ন করার জন্য। যদি দেখে যে যেই ফাইলে আর্ন ইনকাম ক্রেডিট বেশি নেওয়া হয়নি, খুব সামান্য, আইআরএস জানে যে আমি যদি আর্ন ইনকাম ক্রেডিট ডিসঅ্যালাউ করি আমি সেই অল্প যেই আর্ন ইনকাম ক্রেডিট দিয়েছি সেটাকে আমি না হয় ফেরত নিতে পারবো, এর বেশি কিছু নয়। অতএব তারা কিন্তু এটা টোটালি বিজনেস পয়েন্ট অফ ভিউতে দেখে। কিন্তু অনেক সময় আমি দেখেছি আমার ট্যাক্স পেয়াররা যখন আইআরএস এজেন্টের কাছে আইআরএস অফিসে গেছে এবং অডিটে তারা নিজেরাই নিজেকে রিপ্রেজেন্ট করেছে, ওরা বলেছে অডিট অফিসার অনেক জোভিয়াল ছিল, অনেক হাসি খুশি ছিল, তার ডেস্কে আমি দেখেছি একটা ক্যাট ফুড, এটা নিয়ে আমরা প্রায় 15 মিনিট গল্প করেছি, যেহেতু আমার স্টোরে আমরা ক্যাট ফুড সেল করে থাকি এবং আমি জানি এটা ওয়ান অফ দ্য প্রিমিয়াম ক্যাট ফুড। কিন্তু সে বুঝে নাই যে আইআরএস অফিসার জোভিয়াল ছিল, ফ্রেন্ডলি ছিল, এর অর্থ এই না যে ট্যাক্স পেয়ারকে সে অনেকখানি ছাড় দিয়েছে। তার সাথে এত গল্প করেছে এবং আসার পর দেখেছি তার অডিট আরো 3-4 গুণ বৃদ্ধি পেয়েছে।
অনেকগুলো ব্রাঞ্চ ছিল যেগুলোতে ইনিশিয়াল কোনো ইনকোয়ারি ছিল না, সেইগুলো ইনকোয়ারিতে এসছে। এর মধ্যে একটা ছিল ওনার ট্রাভেল এক্সপেন্স। ওরা কিন্তু প্রথমে জানতে চায়নি ট্রাভেল এক্সপেন্স সম্পর্কে, ওরা জানতে চেয়েছিল ওনার লিজ এক্সপেন্স, উনি কিছু ইকুইপমেন্ট লিজ করেছে সেটা সম্পর্কে এবং সেই ডকুমেন্টেশন। কিন্তু উনি 2 থেকে 3 ঘন্টার মতো তার সাথে স্পেন্ড করতে গিয়ে উনি নিজে বলেছেন, হ্যাঁ আমি বলেছি বিজনেসের জন্য আমি ওখানে গিয়েছিলাম, সেখানে গিয়েছিলাম, এই কথাগুলো উঠে এসছে। ওর জন্যই পারভেজ ভাই এখন সে ট্রাভেল যোগ করে দিয়েছে এবং জানতে চাচ্ছে এই ট্রাভেলটা তার বিজনেসের সাথে কিভাবে জড়িত ছিল এবং আরো কিছু এক্সপেন্স ওখানে যোগ হয়েছে উনার অডিটের মধ্যে। তো এইগুলোকে আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারি আমরা যদি শুধুমাত্র টু দা পয়েন্ট থাকি, যে আইআরএস যে ইনকোয়ারিটা করেছে শুধুমাত্র সেই ইনকোয়ারিটা নিয়ে রেসপন্স করব এবং আইআরএস অফিসে অথবা অফিসারের সামনে যত কম থাকতে পারবো যত কম কথা বলা যায় আর কি। মানে আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, পাগলরে নৌকা ডুলানোর কথা মনে করিয়ে দেওয়ার মতো আর কি। তো মনেই ছিল না যে নৌকা ডুলালে সে পড়ে যাবে। তো ওইটা আর কি যেটা আপনি বললেন আপনার ক্লায়েন্ট যেটা করেছিল, মানে শাকের উপরে কড়া একদম ভালো মতোই দিয়েছিল। তো আপনার এটা আমরা শুনবো। আমরা অনেকক্ষণ ধরে একজন দর্শককে অপেক্ষায় রেখেছি, তার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, আমার একটা কোয়েশ্চেন আছে, যেটা হইতেছে আমার আঙ্কেল এন্ড আন্টি ওনারা সিনিয়র সিটিজেন এন্ড আমার আঙ্কেল গত বছর অক্টোবর 2025 মারা গেছেন। এখন আমার আন্টি ট্যাক্স ফাইল করতে চাচ্ছেন, উনি জানতে চাচ্ছেন উনি কি ম্যারিড ফাইল জয়েন্টলি করতে পারবেন না ওনার অন্য কোনো অপশন লাইক সিঙ্গল, মানে কোনটা করলে ভালো হবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব পারভেজ কাজী। ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। আপনি বলছেন আপনার আন্টি আঙ্কেলের ট্যাক্স রিটার্নের ব্যাপারে আপনার প্রশ্নটা, এবং আপনার আঙ্কেল গত বছর মারা গেছেন অক্টোবরে। তো আপনার আন্টি ফাইলটি করবেন। জি, উনি ফাইল করবেন। এটা ম্যারিড ফাইল জয়েন্ট রিটার্ন হবে, অর্থাৎ আপনার আঙ্কেলও থাকবে এই ফাইলে এবং উনার ডেট অফ ডেথ ফাইলে মেনশন করা থাকবে। এবং যদি এই ফাইলে কোনো রিফান্ড থেকে থাকে তাহলে এটা কিন্তু আপনার আন্টির নামেই ইস্যু হবে। এই রিফান্ড চেক অথবা ব্যাংকেও যেতে পারে সরাসরি টাকাটা। অতএব উনি অবশ্যই ফাইল করবেন আন্টি, এবং এটা ম্যারিড ফাইলিং জয়েন্ট হবে। আমরা সাধারণত বলে থাকি যেই বছর কেউ জন্ম নেয় অথবা যেই বছর কেউ মৃত্যুবরণ করে তাদেরকে ধরে নেওয়া হয় যে তারা ফুল ইয়ার ওই বছরে বেনিফিটটা পান। অতএব আপনার আঙ্কেল 2025 যদি মারা গিয়ে থাকেন অবশ্যই উনি 2025 জয়েন্ট ট্যাক্স ফাইল করবে আপনার আন্টির সাথে। এই সকল সিচুয়েশনে আপনার আঙ্কেলের নাম হয়তো সব সময় প্রাইমারি ট্যাক্স পেয়ারে যেত, কিন্তু আমরা এটাকে পরিবর্তন করে আপনার আন্টির নামটাকে প্রাইমারি ট্যাক্স পেয়ারে এনে আপনার আঙ্কেলকে সেকেন্ডারি ট্যাক্স পেয়ারের জায়গায় নিয়ে আসব। আমি বলছিলাম যে আঙ্কেল যেহেতু 2025 সালে মারা গেছেন, অতএব ওনার আন্টি আঙ্কেলকে নিয়ে ম্যারিড ফাইলিং জয়েন করবেন। এবং সাধারণত আঙ্কেল যদি প্রাইমারি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন প্রিভিয়াস ফাইলগুলোতে, এই বছরের ফাইলে আন্টি হবেন প্রাইমারি ট্যাক্স পেয়ার এবং আঙ্কেল সেকেন্ডারি ট্যাক্স পেয়ারের জায়গায় আঙ্কেলের নামটা আসবে এবং আঙ্কেলের ডেট অফ ডেথ যিনি ফাইল করবেন উনি শুনে নেবেন
এবং উনি সেটা লিখে দিবেন। অতএব এই ফাইলের যদি কোনো রিফান্ড থাকে অথবা ট্যাক্স যদি উনি করে, আন্টির সিঙ্গেল অ্যাকাউন্টে আসতে পারে অথবা আন্টির অ্যাকাউন্ট থেকে এই টাকাটা যেতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন, আপনার প্রশ্নের উত্তরও পেয়েছেন। আপনি যেটা নিজেই বলছিলেন সেটাই হয়তো আপনাকে করতে হবে এবং সেটাও আজকের অতিথিও সেভাবেই আপনাকে বললেন, শুধু একটু পরিবর্তন যে কে মূল ট্যাক্স কে ট্যাক্স যিনি দেবেন তিনি মূল হবেন বা কে সেকেন্ডারি হবেন, বিষয়টা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। যেটা আমরা বলছিলেন বা যে গল্পটি কথা আপনি বলছিলেন যে অডিটের বিষয়টি নিয়ে কথা বলছেন, ধরুন যে একজনের অডিট হয়ে গেল বা অডিট হয়নি, হতে পারে কতদিনের মধ্যে হতে পারে, তাহলে সেক্ষেত্রে একজন ট্যাক্স পেয়ার কতদিন পর্যন্ত তার এই ডকুমেন্টগুলো সংরক্ষণ করে রাখবেন যে যে কোনো মুহূর্তে হয়তো আমার আইআরএসের চিঠি পেতে পারে অডিটের জন্য, তাহলে কতদিন পর্যন্ত ডকুমেন্টসগুলো আমরা সংরক্ষণ করে রাখব? নিয়ম হচ্ছে যে আপনি 3 বছর ডকুমেন্টস গুলোকে সংরক্ষণ করবেন। আচ্ছা। কিন্তু আমরা সাধারণত আমাদের ক্লায়েন্টদেরকে যখন একটা ফাইল কমপ্লিট করি তো তার উপরে একটা কভারিং লেটার দেই। সেই কভারিং লেটারে আমরা ক্লায়েন্টকে অনুরোধ করে থাকি 4 বছর যেন সে এই ডকুমেন্টস গুলোকে সংরক্ষণ করে। তো ইউজুয়ালি যদি কেউ বাসা বাড়ি বিক্রি করে থাকে, বাড়িতে ধরেন ক্যাপিটাল ইমপ্রুভমেন্ট হয়েছে, এরকম সিচুয়েশনে আপনাকে এই ডকুমেন্টস গুলোকে সংরক্ষণ করতে হয় 10 ইয়ার্স অর মেবি মোর। তো অতএব ডকুমেন্টস সংরক্ষণের বিষয়টা আইআরএস একটু গুরুত্ব দিয়ে থাকে। আইআরএস এর কাছে যেমন রিসিট আইআরএস খুব বেশি গুরুত্ব দেয়, সেটাই হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। কিন্তু আমরা দেখেছি অনেক অডিট সিচুয়েশনে আপনার কাছে যদি ক্রেডিট কার্ড স্টেটমেন্ট থাকে এবং সেখানে এই পারচেজ গুলো যদি ডিটেইলে মেনশন করা থাকে, আইআরএস অনেক সময় অডিটে সেটাকে অ্যাকসেপ্ট করে। ওর জন্যই আমরা অনেক সময় আমাদের ক্লায়েন্টকে অনুরোধ করে থাকি বিজনেস রিলেটেড এক্সপেন্স গুলো যেন একটা পার্টিকুলার ক্রেডিট কার্ডে করার চেষ্টা করে এবং সেই স্টেটমেন্ট সংরক্ষণ অনেক সহজ। যেমন সেলফ এমপ্লয়েড যারা উবার, লিফট অথবা ট্যাক্সি চালান যেই ভাইরা, ওনারা গ্যাস যে কিনেন, গ্যাসের রিসিট রাখা কিন্তু খুব কঠিন। কিন্তু একটা যদি ডেডিকেটেড ক্রেডিট কার্ড থাকে এবং সেটা উনি শুধুমাত্র ব্যবহার করে থাকেন এই গাড়ি রিলেটেড এক্সপেন্সেসের জন্য, যেমন গ্যাসোলিন হতে পারে, কার ওয়াশ হতে পারে, মিটার পার্কিং হতে পারে, অথবা ছোটখাটো রিপেয়ার্স অ্যান্ড মেইনটেনেন্স, এই খরচগুলো যদি উনি একটা ডেডিকেটেড ক্রেডিট কার্ডে করেন তাহলে উনার জন্য অনেক সহজ হবে কোনো একটা অডিট সিচুয়েশনে ওই স্টেটমেন্ট গুলো নিয়ে আইআরএস এ হাজির হওয়া। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী, বিষয়টি পুরোপুরিভাবে বা বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য। তো আপনার কাছে একটু আমি জানতে চাইবো যে ধরুন আইআরএস এর অডিট লেটার যদি কেউ পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রথম 24 ঘন্টার মধ্যে বা একজন ট্যাক্স পেয়ারের কি করা উচিত বা কি করা উচিত নয়, এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? আইআরএস এর অডিট লেটার, একটা অডিট লেটার, এটা আমরা বলে থাকি সিপি 2000। আচ্ছা। সিপি 2000 এই লেটারটার নাম্বার। এটা কিন্তু খুব কমন একটা লেটার। এটা কম্পিউটার জেনারেটেড, অর্থাৎ আপনার কিছু ইনকাম আপনি রিপোর্ট করতে ভুলে গেছেন, অথবা আপনি হয়তো ডকুমেন্টস পেয়েছিলেন প্রপারলি সংরক্ষণ করেন নাই, অথবা ফাইলিং করার সময় ডকুমেন্টস গুলো নিয়ে যান নাই, সেখান থেকে এটা জেনারেট করে থাকে।
এবং অনেক সময় দেখা গেছে যারা 1099-B ব্রোকারেজ অ্যাকাউন্ট আছে এবং তারা বাই অ্যান্ড সেল করেছে স্টকস, বন্ডস অথবা ক্রিপ্টো অথবা ইটিএফ, সেগুলোকে রিপোর্ট করেনি। কিন্তু 1099-B যেটা ইস্যু হয়েছে সেটা কিন্তু ক্লায়েন্টও একটা পেয়েছে এবং আইআরএসও একটা কপি পেয়েছে। এবং আইআরএস মেশিন যখন দেখে যে এই ফাইলে সেই 1099-B'র কোনো উল্লেখ নাই, তখন ওরা করে কি, 1099-B'তে উনার যে প্রসিডস, সেলস প্রসিডস, সেই পুরোটাকেই ইনকাম ধরে ট্যাক্স পেয়ারকে একটা চিঠি জেনারেট করে এবং চিঠি মেল করে। এই চিঠিতে দেখা গেছে অনেক সময় অনেক ট্যাক্স পেয়ার ওদের হার্ট অ্যাটাক হয়। 75,000, 80,000, 1,40,000 ট্যাক্স লায়াবিলিটি নিয়ে এই চিঠিগুলো আসে এবং ওরা বলে যে পারভেজ ভাই, আমি তো এত মেকও করি নাই আমার 1099-B'তে, আমার ট্যাক্স কেন এত বেশি হবে? ট্যাক্স বেশি হয়েছে যেহেতু ওরা প্রসিড গুলো পেয়েছে, ওরা কস্ট বেসিসটা জানে না ওই পার্টিকুলার স্টকস গুলো। ধরেন দেখা যাচ্ছে একটা স্টক উনি ফর এক্সাম্পল 100K তে বিক্রি করেছে, $1,00,000, কিন্তু ওটা পারচেস করেছিল 99K তে, 99,000-এ। অতএব ওখানে উনার 1,000 প্রফিট। কিন্তু আইআরএস দেখছে অথবা যে উনার প্রফিট $1,00,000, যেহেতু কস্ট বেসিস আইআরএস এর জানা নাই এবং এই চিঠিটা পেয়ে দেখা গেছে অনেক সময় মাঝ রাতেও ক্লায়েন্ট আমাদেরকে কল দেয়। তো এগুলো পেয়ে খুব মানে হতভম্ব হওয়ার কিছু নাই, একটু মাথা ঠান্ডা রাখতে হবে। এবং আমি সাধারণত ক্লায়েন্টদেরকে অনুরোধ করি, আইআরএস এর যখন একটা চিঠি পাবেন, চিঠিটা 3 বার পড়বেন বিফোর গিভ মি এ কল। তার মানে চিঠিটা কি লিখেছে আপনিও বুঝুন, সো দ্যাট আমাকে পরবর্তীতে আপনাকে বুঝাতে সহজ হয়। আপনি যদি না পড়েই চিঠি শুধু দেখেছেন কত ও করেন এবং মাথা গরম করে ফেলেন, তাহলে গরম করার কিছু নাই সেখানে। অনেক সময় দেখা গেছে যে 1099 NEC উবার থেকে পেয়েছি $70,000, $80,000, ওটা দিয়ে ফাইল করে দিয়েছি। লিস্টের একটা 1099 NEC ছিল 45,000-এর, ওটা টাইমলি পাই নাই অথবা ওটা বের করতে পারি নাই, ওটা দিয়ে আর ফাইল করি নাই। এই ভুলগুলো কিন্তু আমরা নিজেরাই অ্যাভয়েড করতে পারি। যেহেতু আমি প্রথমেই বলেছি আইআরএস এর অডিট চিঠিগুলো, এগুলো তো শুধু চিঠি নয়, এগুলো সেই সাথে অনেক স্ট্রেস নিয়ে আসে। তো এই স্ট্রেস থেকে নিজেকে বাঁচতে হলে আমার ইনকাম ইনফরমেশন যেটা নিয়ে আমি ট্যাক্স প্রফেশনালের কাছে যাচ্ছি, সেগুলো যেন অ্যাকিউরেট থাকে। আমার প্রত্যেকটা W2, প্রত্যেকটা 1099 NEC, মিসেলেনিয়াস, 1098 মর্টগেজ, অনেকে 1099 আর আছে, রিটায়ারমেন্ট থেকে তারা টাকা উইথড্র করেছেন, অনেকের পেনশন ইনকাম আছে, সব কিছু যেন আমার একসাথে হাতে করে আমি যাই। জানুয়ারি 26 থেকে 30 তারিখের মধ্যে যে ফাইলগুলো করেছি তার 50% ফাইল আমাদেরকে অ্যামেন্ড করতে হবে। অনেকে এসে বলছে সে একটা 1099 আনতে ভুলে গেছে, কেউ বলছে তার ছেলের টিউশন ছিল 1090T, এই প্রথমবার সে কলেজে গেছে, সেটা ওরা পরে পেয়েছে, কেউ বলছে এডুকেশন লোন ইন্টারেস্ট আমরা পে করেছি, ওই ডিডাকশন নেই নাই। এরকম নানা অজুহাতে অনেক ফাইল আমাদেরকে আবার অ্যামেন্ড করতে হচ্ছে। তো যেটা আমরা প্রথমেই তড়ি ঘড়ি করে ফাইল না করলে আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারতাম।
আর একটা পরিসংখ্যান দিব আমি, সেটা হচ্ছে 2024-এ টোটাল 505,000 ট্যাক্স রিটার্ন অডিট হয়েছে। এর মধ্যে 445টি হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন, আর শুধুমাত্র 60,000 ট্যাক্স রিটার্ন ছিল বিজনেস ট্যাক্স রিটার্ন। তো তার মানে দেখেন পরিসংখ্যানটা 505,000 ট্যাক্স ফাইল অডিট হয়েছে 2024-এ, এবং তার মধ্যে 444,000 মানে 4,44,000 হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন, আর শুধুমাত্র 60,000 ট্যাক্স রিটার্ন হয়েছে বিজনেস ট্যাক্স রিটার্ন অডিট হয়েছে। অতএব ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নের অডিট হওয়ার চান্স অনেক হাই, এবং ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ট্যাক্স রিটার্ন অডিট হয়ে থাকে যেই ফাইলে স্কেডিউল সি থাকে, অর্থাৎ যারা গিগ ওয়ার্কার, সেলফ এমপ্লয়েড, সোলো এলএলসি ওনার এবং ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, যারা তাদের স্কেডিউল সিটাকে নিজেরা মেনটেন করেন, রেভিনিউ তারা এসে বলেন তার রেভিনিউ এই এবং এক্সপেন্সেস এই, বেসড অন দ্যাট আমরা ফাইলগুলো করে থাকি। এই ফাইলগুলোর মধ্যে যেই স্কেডিউল সিতে আর্নড ইনকাম ক্রেডিট ক্লেম করা হয় যত বেশি, সেই ফাইলের অডিটের সম্ভাবনাও বেড়ে যায় তত বেশি। অর্থাৎ ইআইসি কিন্তু ওয়ান অফ দ্য রিজন এই ফাইলগুলো অডিট হয়। এবং আমি প্রথমে যেটা বললাম, 0 থেকে 25,000 পর্যন্ত ইনকামের ফাইলগুলো অডিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এইখানে কিন্তু দুটো ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি হচ্ছে যে স্বল্প আয়ের সেলফ এমপ্লয়েড, তারা ইনকাম অত্যন্ত কম দেখিয়ে থাকে যেন আর্ন ইনকাম ক্রেডিট বেশি পায়। আরেকটা গ্রুপ হচ্ছে অনেক উচ্চ আয়ের লোক, তারা নানাবিধ ডিডাকশন নিয়ে তাদের ইনকামকে এত বেশি নিচে নামিয়ে আনে যে তাদের নেট ইনকাম এই 0 থেকে $25,000 মধ্যে নিয়ে আসে, এবং তাদের ট্যাক্স লায়াবিলিটি আইদার 0 করে আনে অথবা মিনিমাম কিছু ট্যাক্স দিয়ে ওরা ট্যাক্স ফাইলটাকে সাঙ্গ করতে চায়। অতএব এই ধরনের ক্যাটাগরিতে রেট এই হার অনেক বেশি। আরেকটা হচ্ছে যে যদি আমি ইন্ডিভিজুয়াল রেটটা বলি, যে 1 লাখ থেকে 5 লাখ পর্যন্ত 0.1% ট্যাক্স অডিট হয়ে থাকে। 1 লাখ থেকে 5 লাখ ইনকাম পর্যন্ত 0.1%। যখন এটা 5 লাখ থেকে 1 মিলিয়নে যায় তখন এটার সম্ভাবনা দাঁড়ায় 0.6%। তার মানে ইনকাম যখন ডবল হলো, 6% সম্ভাবনা বেড়ে গেল। যেটা ছিল 0.1%, এখন সেটা হয়ে গেল 0.6%। 1 মিলিয়ন থেকে 5 মিলিয়ন যখন ইনকাম হয় তখন এটা ডবল হয়। এটার অডিট চান্স ইজ 1.1%। 5 মিলিয়ন থেকে যখন 10 মিলিয়ন ইনকাম হয় তখন এটার অডিট সম্ভাবনা 3.1%, এবং 10 মিলিয়নের উপরে যাদের ইনকাম তাদের অডিট সম্ভাবনা 4%। আর এখন আমি ছোট একটা পরিসংখ্যান দিব যে বিজনেস রিটার্ন কিভাবে অডিট হয়, কত হারে, এবং সেখানে একটু অবাক হবার মতো যে 2022 সালে
এস কর্পোরেশন অডিট হয়েছিল 0.03%, অর্থাৎ 5.2 মিলিয়ন এস কর্পোরেশন ফাইল হয়েছিল, তার মধ্যে অডিট হয়েছিল মাত্র 1500টা রিটার্ন, অর্থাৎ এই পার্সেন্টেজ হচ্ছে 0.03%। আর পার্টনারশিপ রিটার্ন ফাইল হয়েছিল 4.5 মিলিয়ন এবং সেখানে অডিট হয়েছিল 940টি রিটার্ন, অর্থাৎ এখানে অডিট সম্ভাবনা পার্টনারশিপ বিজনেসে 0.02%। এই দুটোর তুলনায় সি কর্পোরেশন অথবা আইএনসি ফাইলার, যারা ইনকর্পোরেশন ফাইলার, তাদের অডিট রেট ছিল অনেক হাই। সেটা ছিল 5 মিলিয়ন ফাইলের মধ্যে অডিট হয়েছিল প্রায় 6000 রিটার্ন। এখানেও ওদের রেট হচ্ছে 0.06%। তো কোথায় 0.03%, 0.02% এবং 0.06% বিজনেস রিটার্ন, সেই তুলনায় ইন্ডিভিজুয়ালটা অনেক বেশি, রেট অনেক হাই। আপনার আমাদের হাতে সময় নেই, সে কারণে হয়তো আর বেশি আলোচনা আমরা যেতে পারবো না, তবে একটি বিষয় প্রশ্ন করেই আমরা হয়তো শেষ করবো, 1-2 মিনিট হাতে সময় আছে। সেটা হচ্ছে যে আমরা অডিটের চিঠি পেলে কি করব, 24 ঘন্টার মধ্যে কি করব বা পরবর্তীতে কি করব, সে বিষয়গুলো আপনি বলেছেন, একটা পরিসংখ্যানও দিয়েছেন ইন্ডিভিজুয়াল এবং বিজনেসের ক্ষেত্রে একটা বড় ধরনের, এবং শুধু ইন্ডিভিজুয়ালে যারা কম ইনকাম করে তাদের ঝুঁকিটা বেশি, বেশি ইনকাম করলে ঝুঁকি ইত্যাদি নানান কথা বলেছেন। এক্ষেত্রে আপনার কাছে একটু প্রশ্ন যেটা করতে চাই যে আইআরএস এর চিঠি যদি আমরা কেউ পাই এবং যদি ইগনোর করি, বাস্তবে তাহলে কি ধরনের আইনি বা আর্থিক ঝুঁকির মধ্যে আমরা পড়তে পারি? 2 মিনিটে বলবেন। ধন্যবাদ রানা ভাই। আইআরএস এর চিঠি এবং আমরা ইগনোর করব, এই দুটো একসাথে যায় না। আইআরএস এর চিঠি ইগনোর করার কোনো সুযোগ নেই। IRS will follow you to the grave. তো অতএব উচিত হবে IRS চিঠিকে টপ প্রায়োরিটি দিবেন এবং এটাকে যে সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে। এবং আপনি বলছিলেন চিঠি পেয়ে আমরা প্রথমে কি করব, আমি বলেছি 3 বার চিঠিটা পড়েন, যেই আইটেমটা ওরা জানতে চেয়েছে সেটার জন্য প্রস্তুত হন এবং আপনি আপনার ট্যাক্স প্রফেশনালের সাহায্য লাগলে অথবা আরো কারো সাহায্য লাগলে আপনি সাহায্য চান অথবা সাহায্য নিন। এবং আইআরএস এর চিঠি সাধারণত কেন পেয়ে থাকেন আমি সংক্ষেপে বলবো কয়েকটা হাইলাইটস এর মধ্যে। একটা হচ্ছে আন্ডার রিপোর্টেড ইনকাম, এটার জন্য আইআরএস চিঠি এসে থাকে। স্কেডিউল সি ফাইলাররা, আপনারা যদি ইনকনসিস্টেন্সি থাকে আপনার ডিডাকশনে, যেটা আপনার বিজনেসের সাথে যায় না এমন কিছু আইটেম আপনি ডিডাকশন নিচ্ছেন, সেটার কারণে হতে পারে। অথবা আপনি সাসপিশিয়াস ডিডাকশন অথবা হাই ডিডাকশন ক্লেম করছেন। আপনার ইনকাম 50,000, আপনি বলছেন যে ইকুইপমেন্টসে আপনার খরচ হয়ে গেছে 40,000, আপনার সাপ্লাইজে খরচ হয়ে গেছে 10,000। অনেকে এইভাবে ফাইল করে পরবর্তীতে অডিট চিঠি পাওয়ার পর আমাদের কাছে আসে এবং সেই এক্সট্রা হাই ভলিউম অফ ডিডাকশন কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হয়। তারপর অনেকে ফাইল করে সবগুলো রাউন্ড নাম্বার। উনি স্কেডিউল সি ফাইল করেছেন, ধরেন ট্যাক্সি ড্রাইভার, উনার লিজ 25,000, উনার গ্যাস এক্সপেন্স 7,000, উনার টোলস 1,000, উনার কার ওয়াশ 500, উনার সবকিছু রাউন্ড, মানে ফ্র্যাকশন রাখতে হবে। হ্যাঁ অবশ্যই, তার মানে বোঝা যায় যে এগুলো মেকআপ করা নাম্বার। এইটা যেন না হয়
রাউন্ড নাম্বারস যেন না থাকে। ম্যাথ এররসের জন্য অনেক সময় অডিট ট্রিগার করে, অডিট নানা কারণে ট্রিগার করে, ম্যাথ এরর একটা, এবং মিসিং অথবা ইনকনসিস্টেন্স ফাইলিং এর জন্য একটা, তারপরে আন্ডার রিপোর্টেড ইনকামের জন্য একটা, হাই ডিডাকশন যেটা, এবং আপনি বলেছেন এগুলো সবই বলেছেন আমাদের এগুলো হাতে। নানা কারণে অডিট ট্রিগার করে থাকে। এবং আপনার শেষ প্রশ্নের উত্তর, অডিট চিঠি কোনোভাবেই ইগনোর করবে না। একদম কবর এটা পর্যন্ত high- যে আইআরএস এর লোকেরা যায় সেটা আপনি বলেছেন জনাব পারভেজ কাজী। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। আপনি অনেক ব্যস্ত, মানে সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত আপনি ব্যাখ্যা করেছেন। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন এর অগণিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনলেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছি আমরা যে আজকের এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য, যারা আমরা ইনকাম ট্যাক্স ফাইল করি, যে কমন অডিট লেটার আইআরএস কীভাবে ইনিশিয়েট করে এবং আইআরএস এর অডিট কীভাবে আমরা এড়াবো, সে কথাগুলো আমরা বলছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে কোনোভাবেই আমরা আইআরএস এর চিঠি পেলে যেমন খুব বেশি চিন্তাও করব না, আবার ইগনোরও করব না। কারণ যে কথাটি সব শেষে আসে যে আইআরএস এর চিঠি ইগনোর করার কোনো সুযোগ নেই, তারা কবর পর্যন্ত চলে যেতে পারে, অর্থাৎ খবরের পাশে যে বসেও আপনার আমার পয়সা নিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করে থাকে। সুতরাং এটা ইগনোর আমরা কোনোভাবেই করতে পারবো না। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।